এবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা দিনের বাছাই করা সংবাদ নিয়ে আলোচনা করি। আজকের বিষয়ে একটু ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন সেই সিদ্ধান্ত সরকারের। আনিস আলমগীর, প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘটনা, এই সিদ্ধান্ত আসলে সরকারের, মানে এর আগেও কি এই ধরনের কোনো অভিজ্ঞতার মুখোমুখি আপনারা কি হয়েছেন আমাদের দেশের প্রেক্ষাপটে, না এটা নতুন করে আসলে আসছে বিষয়টি? কারাগার ঘোষণাটা সরকার যে কোনো সময় করতে পারে, এটা অতীতেও ছিল। যেমন আমরা যখন দেখেছি 1-11-এর সময় আপনার যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন সংসদ ভবনের অভ্যন্তরে স্পিকার বা ডেপুটি স্পিকারের বাসাকে তারা ঘোষণা করেছিল বিশেষ কারাগার হিসাবে। তো এটাও একটা ওই আওতায় পড়ে। আবার আরেক সময় আমি দেখেছিলাম যে এরশাদ আমলে আপনাকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে যে নেত্রী যেখানে আছে বা নেতা যেখানে আছে সেটাকেই তারা বলছে যে একটা অবরুদ্ধ অবস্থায় থাকছে। তো তখন এটাকে কারাগার করতে পারে। এখন যেখানে আপত্তিটা এখানে উঠেছে সেটা হচ্ছে যে আপনি যদি কারাগার করেন, আপত্তিটা উঠেছে সরকার পক্ষ থেকে। আমি যেটা দেখলাম যে সরকারের যে যে আদালতে যে বিচার হচ্ছে, বিশেষ যে আদালতে বিচার হচ্ছে, সেখানকার প্রসিকিউটর যেটা বললেন সেটা হচ্ছে যে এই ধরনের আদালতে যদি রাখতে হয় আসামিদের, তাহলে তার আগে ওনাকে গ্রেপ্তার দেখাতে হয় এবং গ্রেপ্তার দেখিয়ে সেটা আদালতে আনতে হয় 24 ঘন্টার মধ্যে। এই প্রসিডিউরটা নিয়ে আসলে গন্ডগোল হচ্ছে। এটা নিয়ে কথা হচ্ছে যে তাদেরকে কি আসলে এখনই ওই আদালতে হাজির করবে, না তাদেরকে তারা এখন যেভাবে আছে হেফাজতে আছে সেই হেফাজতেই থাকবেন এবং একটা 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 বাড়িকে এখন যেভাবে কারাগার হিসেবে ডিক্লেয়ার করেছে সেই কারাগারেই তারা থাকবেন। আমি দেখছি যে এটা নিয়ে ভীষণ রাজনীতি হচ্ছে বাংলাদেশের, বিশেষ করে সরকারের মধ্যে। সরকার এটা অন্যরা যে করছে তা না, দুইটাই তো সরকারের পক্ষ। আপনার সেনাবাহিনী এবং সরকার এখানে তো এখানে তো দুই ধরনের কোনো লোক নাই। সরকারের নিজেরা এখানে তো বিরোধী দলের কেউ নাই। তো এই যে ব্যাপারটা হচ্ছে, সেখানে মানুষ যখন এই প্রথমবারের মতো সেনাবাহিনীর বিচার হচ্ছে আপনার সাধারণ আদালতে। নর্মালি আমরা যেটা দেখেছি যে সিভিল কোর্টে তাদেরকে মানে কখনো আনা হয়নি, এ ধরনের বিচারের সম্মুখীন করা হয়নি। তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হয়েছেন, তারা তাদের বিচার আদালতে তারা তাদের সাজা হয়েছে। কিন্তু যেহেতু বিষয়টা এইবার প্রথম হচ্ছে, তাই সবাই একটু চোখে লাগছে। আরেকটা বিষয় লাগছে যে যখন তাদেরকে এই মামলা, দুইটা মামলা এবং 3টা মামলাতে তাদেরকে এই পর্যন্ত অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 5 আগস্টের এই ওই অ্যাট্রোসিটি গুলোর মধ্যে তাদের ইনভলভমেন্ট, আর দুইটা হয়েছে যে গুমের মামলাতে। এই 2 মামলাতে যখন তাদেরকে, 3 মামলাতে যখন তাদেরকে আসামি করা হয়েছিল, এবং এটা এটা আগে করেছে, যখন আদালত দেবে তাদেরকে 25 জনকে এটা কি বলবে, দোষী সাব্যস্ত, দোষী না কি বলবো এগুলাকে, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আনা হলো, তার আগে 6 তারিখে, এটা আমার মনে হয় এটা 12 তারিখ বা কয় তারিখে, 8 তারিখে বোধহয় এটা হয়েছিল, আর ওই ইয়েটা আনা হয়েছিল তাদের বিরুদ্ধে, এই 25 জনের বিরুদ্ধে। কিন্তু তার আগে সরকার একটা সংশোধনী আনলো তাদের তাদের চাকরিবিধিতে, যে কেউ যদি অভিযুক্ত হয় তাহলে সে চাকরিচ্যুত বলে গণ্য হবে। এই 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 আইনের মধ্যে এটা সংযুক্ত করা হলো। তার মানে হচ্ছে যে যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়নি এখনো, অভিযোগ দায়ের করা হয়েছে, এই অবস্থাতেই তারা চাকরিচ্যুত। তো তাতে মনে করছে যে, অনেকে মনে করতে পারেন যে এটা একটা ইন্টেনশনাল হচ্ছে, মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের বিশেষ মহল থেকে কিংবা ওই আদালতের তরফ থেকে। দ্বিতীয়ত, আজকে আমি একটা দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এটা সত্যতা কতটুকু আমি 100% নিশ্চিত না। আমি দেখছি যে রাজু ভাস্কর্যের নিচে, আপনি এটা আমাকে সত্যতা একটু নিশ্চিত করতে পারেন যেহেতু আপনারা মাঠে কাজ করছেন,
যে রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে 5 জন সেনা কর্মকর্তার ছবি টাঙিয়ে তাদের প্রমাণ সাইজ ইয়ে করে কার্টুন বানিয়ে বা এটা তাদের ছবি টাঙিয়ে তাদেরকে মানে ইয়ে করা হচ্ছে, এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার হচ্ছে আদালতে, সেই বিচারে কি হবে না হবে তার আগে যখন সোশ্যাল মিডিয়া এবং সামাজিক অঙ্গন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় শাহবাগ এবং রাজু দুইটা সেন্সেশনাল জায়গা, ওই দুই জায়গায় যখন তাদের কার্টুন, মানে কার্টুন না একদম বাস্তব ছবি দিয়ে জি। এ ধরনের কার্ড করে তাদেরকে একটা হিউমিলেট করা হয়, তখন আসলে আসলে দেখা যায় যে রাষ্ট্র আসলে কি চাচ্ছে। রাষ্ট্র গুম খুন যেগুলো হয়েছে অতীতে, এই এটা সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাচ্ছে, না বিশেষ কোন গোষ্ঠীকে বা বিশেষ কোন ব্যক্তিদেরকে এখানে জবাবদিহিতার আওতায় এনে বা রাষ্ট্রের মধ্যে একটা জি। মানে মানে বিশেষ পারস্পরিক কোনো একটা ইন্টেনশন, গ্যাঞ্জাম বিশেষ লাগাতে কোনো চাচ্ছে। উদ্দেশ্য আছে কিনা আপনি সেটাই বলতে চাচ্ছিলেন। উদ্দেশ্য আছে কিনা, হ্যাঁ, বেশ রাইট। কিছু বিষয় চলে এসেছে আপনার কথায়। আমরা একটু, আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছে, ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই যে আপনারও কি মনে হয় এই বিষয়টি নিয়ে আসলে রাজনীতি হচ্ছে, এই বিচারের বিষয়টি নিয়ে? বিশেষ করে ঢাকা সেনানিবাসের একটি কারাগার ভবনকে, মানে সাময়িক একটি ভবনকে কারাগার ঘোষণা এবং কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন সেটি সিদ্ধান্ত সরকারের। এই যে এই বিষয়গুলো যে আসছে, বিচারের নানা দৃষ্টিভঙ্গি, আপনিও কি মনে করেন এসব নিয়ে রাজনীতি চলছে? রাজনীতি চলছে না, চলছে সে বিষয়ে আমি যাব না, বাট আমি যেটি বলতে চাই যে 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 ঘটনাগুলো ঘটেছে গত 15.5 বছরে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, এদের নানা অভিযোগ আমরা শুনেছি, এগুলো বিচার হওয়া উচিত। এবং আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যে তারা খুব দ্রুত অ্যাক্ট করেছে। তারা কিন্তু এটি নিয়ে কোনো প্রকার, যেমন অনেকে বলেছিলেন যে তাদেরকে মিলিটারি লতে বিচার হবে, নানা কিছু বলা হয়েছে, আমরা বিভিন্ন কর্নার থেকে নানা কথা শুনেছি, এমন শুনেছি যে সেনা বিদ্রোহ হতে পারে, বাট না, আমরা দেখলাম যে সেনাবাহিনী একটি কি বলে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এবং রাজনীতি যদি কেউ কেউ করতে চায়, আমাদের তো সব প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। আসলে আমাদের সেনাবাহিনী একটি বাহিনীর আগে কিন্তু আমরা একটি নাম লিখি যে দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা কিন্তু সবাই বলে। সুতরাং সেই বাহিনীটি যাতে মেলায় না করা হয় সেই চেষ্টা সবার করা উচিত। বিচার যথাযথ হবে, আমরা যারা কোর্টে আছে তারাও যেন বেশি কথা না বলি, সেনাবাহিনী যেন উস্কানিমূলক কোনো কাজ না করে, সব মিলে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকা উচিত এই বিচার ব্যবস্থার প্রতি। এবং আপনি তো জানেন যে শুধু 15.5 বছরেই না, 5 তারিখ যে ঘটনাগুলো ঘটেছে, যে মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু দু একটি জায়গায় সেনাবাহিনী ইনভলভমেন্ট পাওয়া গেছে। সুতরাং তাদের বিচার হওয়া উচিত। আর যে কথাটি আনিস ভাই একটু আগে অবশ্য বলেছেন যে সেনানিবাসের মধ্যে একটি ভবন তারা সাবজেল হিসেবে ঘটনা করে, এর আগে এরকম একটি ঘটনা আছে যে 111 সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদেরকে কিন্তু রাখা হয়েছিল প্রায় বছর খানেক ধরে। সুতরাং এটি 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 রাষ্ট্র করতে পারে। সুতরাং আমি যেটি বলতে চাই, একটি কথা বলতে চাই, আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ যেমন আনিস ভাই ডিটেল বলেছেন, ঠিক সুষ্ঠু বিচার হওয়া উচিত। কোনো রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে যেন বিচার না হয়। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করে থাকে সেটি আপত্তিকর আমি মনে করি। আমি 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 ফেসবুকে দেখেছি, আমিও আনিস ভাইয়ের মতোই বলতে চাই যে সত্যতা কতটুকু আছে জানি না, বাট এটি যদি করে থাকে, এটি এটি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এখনো তো এটি বিচারাধীন বিষয়, এটার বিচার তো হয়ে যায়নি, যে বা কোনো পক্ষ বলেনি যে তাদের বিচার করবো না, বা বিচারের কোনো গাফিলতিও দেখা যাচ্ছে না। সুতরাং হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় আমি তাদেরকে অপমান অপদস্থ করলাম, বিচার হওয়ার আগেই একজনের বিচার করে ফেললাম, সেই সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং একটি কথাই আবার রিপিট করি, যে ঘটনাগুলো ঘটেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটির বিচার হওয়া উচিত। এবং কোনো দোষী কোনো ব্যক্তি, যারা দোষী না, যদি এরকম কেউ থেকে থাকে, তারা যেন কোনো প্রকার বিচারের সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। জি, মানে অপরাধী যেই হোক তাকে যেন বিচারের আওতায় আনা হয়, সুষ্ঠু বিচার। অবশ্যই অবশ্যই। জি। আর নিরপরাধ মানুষ যেন আসলে ভোগান্তির শিকার না হয় সেটি বলছেন। আমাদের আরো কিছু বিষয় রয়েছে আলোচনা করা, তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হব আপনাদের সাথে। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। ইলিয়াস খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, যে সেটি হচ্ছে ভোটের আগে বিভিন্ন সংস্থার বিভিন্ন জরিপ হয়, আমরা লক্ষ্য করি সেটা দেশে বিদেশে সব জায়গায়। বেসরকারি সংস্থা ইনোভেশনের একটা জরিপ আজকে তারা তথ্য প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছে
যে নিম্ন শ্রেণীর মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে বিএনপির, সেক্ষেত্রে তারা বিএনপিকে এগিয়ে রেখেছে, তারপর জামায়াতকে বলেছে এবং তারপর আওয়ামী লীগকে বলেছে। আমি একটু এই জরিপের বিষয়গুলো নিয়ে জানতে চাই, এগুলো আসলে কতটুকু প্রভাব ফেলে মানে মানুষকে ঘিরে, কিংবা এই জরিপগুলোকে আসলেই জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে কিনা? এবং জরিপে আমি আমি বিশ্বাস করি যে এটা কোনো প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না, কারণ একটু কদিন আগে দেখলাম নানা ধরনের জরিপ এসছে, কোনো জরিপে জামাতকে একদম সামনে এগিয়ে রেখেছে। সেটির সুযোগ আছে বলে আমি মনে করি না। ধরুন, বাংলাদেশের এখন বৃহত্তম দল বিএনপি, সেটিকে বাদ দিয়ে আপনি অন্য দলকে আপনি জরিপ করে ইচ্ছা মতো বা যেভাবেই করুন বেশি দেখিয়ে দিবেন, এটাই সুযোগ। এটা এটা এটি একটি কি বলে, এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে চায় যে না বিএনপি, না আমরা নতুন কাউকে চাচ্ছি, বা এরকম ন্যারেটিভ তৈরি করতে চায়। বাট এগুলো এগুলো অনেক 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 জরিপ কিন্তু ফরমাইশি জরিপ। তারা কোনো দল বা কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী জরিপ করে, নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। জি, আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এটা হচ্ছে প্রকৃত চিত্র প্রতিফলিত করে না, একটা ন্যারেটিভ তৈরি করার প্রবণতা থাকে। এবং আমি এবং এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো, বিশেষ করে বাংলাদেশ বা আশেপাশে যে দেশগুলো আছে, এগুলো না ভোটের সময় নানা ধরনের জরিপ হয়ে থাকে, কিন্তু এই জরিপ কখনো সঠিক হয়েছে বলে আমাদের চোখে কিন্তু দেখিনি। বাট আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে দেখুন, জরিপ যখন হয় মোটামুটি কিন্তু জরিপ পরবর্তী নির্বাচন দেখায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, নিশ্চয়ই আপনার মনে আছে এবং অনুষ্ঠান যারা দেখছেন, যে হিলারি ক্লিন্টনকে সবসময় জিতিয়ে রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, কিন্তু তিনি 2016 সালে, আমি যদি ভুল না জেনে থাকি, তিনি কিন্তু জিততে পারেননি শেষ পর্যন্ত। সুতরাং জরিপ সব জায়গায়, এটা ঠিক যে আসলে ফলাফল সবসময় একই রকম হয় না, বাস্তবতা আসলে ভিন্ন, একটা ন্যারেটিভ তৈরি হয়, এটা খুব সত্যি। আরেকটি বিষয় আসতে চাই, যে পিআর এর বিষয়ে আসতে চাই। পিআর এর বিষয় আসলে প্রথম থেকে বিএনপি এবং জামায়াতের একটা স্নায়ুযুদ্ধ চলছে, সেটা হচ্ছে জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন, বিএনপি চায় না। বিএনপি বলছে এটা সংসদে, আগামী সংসদে, মানে আগামীতে যারা নির্বাচিত হবে সংসদে এই বিষয়টি নিয়ে আসলে কথা হবে, এবং জামায়াত বলছে যে না, এটা নিয়ে গণভোটের আয়োজন করা হোক। আপনার কাছে গণভোটটা কি এখন বাস্তবসম্মত মনে হয় এই যে জাতীয় নির্বাচনের আগে? এগুলো নির্বাচনকে পেছানোর নানা কৌশল করা হচ্ছে। আমি আপনাকে এক এক করে বলি। প্রথম বলা হলো যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, রাইট? আপনি নিশ্চয়ই মনে আছে। এবং সেটি বলা হয়েছিল কেন, যে আমরা নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে চাই ওয়েদার দে আর ক্যাপেবল অর নট। বাট আপনি দেখবেন যে ওকে, আমি স্থানীয় সরকার নির্বাচন দিলাম, নির্বাচনে অনেক দল আছে যারা নিজেদের খুব বড় দল মনে করে, কিন্তু আদৌ তারা কোনো সিট পাবে না কোথাও। সুতরাং তারা কি বলবে তখন, যে নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে? তাহলে কি তারা নতুন নির্বাচন কমিশন চাইবে? নতুন নির্বাচন যদি চায়, তখন নির্বাচন কমিশন পরীক্ষা করার জন্য আবার স্থানীয় সরকার নির্বাচন আপনি কোথায় পাবেন? এটা গেল এক বিষয়। তারপর এসে পিআর। পিআর বাংলাদেশের প্রেক্ষাপটে কি পিআর সম্ভব? আপনি দেখুন না, আমাদের সাবকন্টিনেন্টে এই যে নেপাল একটি দেশ আছে, একটি আমাদের আমাদের একটা প্রতিবেশী দেশ, নেপালের পিআর এর কারণে প্রায় সরকার ভেঙে যায়। এবং আমাদের মতো একটা ভঙ্গুর অর্থনীতি দেশে এই বছরে একবার বা 2 বছরে একবার নির্বাচন করা কি সম্ভব? তারপরে পিআর সিস্টেমের সাথে এখানে মানুষই পরিচিত না, কারণ পিআর যেসব উন্নত দেশে আছে সেখানে তো অন্য ধরনের গণতন্ত্র প্র্যাকটিস হয়। আমাদের এখানে যে এমপি সাহেব, তিনি কিন্তু রাস্তা মেরামত থেকে শুরু করে গম ভাগ করা থেকে সবকিছু করেন। প্রকৃত সংসদ সঙ্গে প্রকৃত যে কাজ, সেটি তো তিনি সবসময় করেন না। সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু তিনি তো আইন প্রণয়নের বাইরেও অনেক বিষয় করেন। তারপরে ভোটারদের সাথে, এত সমস্যা সংকীর্ণ একটি দেশ বা সমস্যা সংকীর্ণ মানুষ আমাদের দেশে, যে আমার আমার এমপি কে হবে না, আমাকে তো সরাসরি জানতে হবে। নাম্বার 3, পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো নির্বাচনে কেনাবেচা আরো বেশি হবে। ধরুন, একটি দল 10টা সিট পেল, সেই 10টা সিট তারা কোটি টাকায় বিক্রি করে দিল, এবং কোটি টাকা দিয়ে নির্বাচন ঢোকার মতো বহু লোক আছে, কিন্তু পিআর এদেশে কিন্তু কার্য না। থার্ড আসলো গণভোট। আপনি দেখুন, গণভোট করছে কয়েকটি দল, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে যদি একটি গণভোট করতে হয়, মিনিমাম আগে গণভোটের প্রচার করতে হবে। যেমন এই যে এখন জুলাই সনদ নিয়ে গণভোটের কথা অনেক জামাত সহ অনেক দল বলছে, বাট গণভোট কিভাবে হবে, কেমন হবে, এটি কিন্তু আগে জানতে হবে। কারণ আগে 3টি গণভোট বাংলাদেশে হয়েছে, সেটা অনেক আগে। এখন যাদের বয়স 40, 42 বা 44, তারা কিন্তু কোনোদিন ভোটই দেয় না, তারা ভোটই দিতে পারে না। নতুন ভোটার এবার যারা হয়েছে, তারা তো কোনোদিন ভোট দেয় না। আগে তো জানতে হবে, এবং ক্যাম্পেইনের জন্য কিন্তু সময় লাগবে, সময়। আর নাম্বার 3 হচ্ছে এই একটি নির্বাচন আয়োজন করা বিরাট
অর্থ বহুল ব্যাপার, নাম্বার 2 সময় সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং আমি নির্বাচনের আগে আরেকটি গণভোট এখন করার সুযোগ আছে বলে আমি মনে করি। সুতরাং এগুলো নির্বাচন পেছনের একটা কৌশল। অনেক দল মনে করছে যে আমরা যদি সময় পাই তাহলে আমরা আরো বেশি সিট পেতে পারি, আমরাকে বিএনপিকে মেলাইন করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ জনমনে একটি ধারণা জন্মেছে বা জনমন অনেক মানুষ বিশ্বাস করেন যে নেক্সট সরকার বিএনপি নির্বাচিত সরকার। সুতরাং এই দলটি যদি ক্ষমতায় না আসতে পারে, নানা কিছু বলে নানা কিছু করে একদম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে নির্বাচনটি যাতে সঠিক সময় যদি না হয় তাহলে আমরা দল গুছাতে পারবো, কমিটি করতে পারবো। অনেক জেলায় অনেক দলের তো অনেক নতুন দলের অনেক জেলায় কমিটি নেই, উপজেলায় কমিটি নেই, অফিস নাই, কিন্তু তারা মনে করে যে আমরা বাংলাদেশ অনেক কিছু, কিন্তু বাস্তবতা সেটা না। সুতরাং এগুলো না করে আমি মনে করি দলগুলো শুভবুদ্ধি হওয়া উচিত। মানুষও বিরক্ত এখন, মানুষের একটা ভোট চায়। কারণ যে কথাটা আমি বারবার সব জায়গায় বলি যে মানুষের কিন্তু একটা ভোটের ক্ষুধা রয়েছে, কারণ তারা কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জি আমরা 3টি নির্বাচনের কথা বলি, কিন্তু এর আগে যে নির্বাচনটি হয়েছে জি 2008 সালে সেই নির্বাচনটি কিন্তু বিতর্কিত। সাম্প্রতিককালে সেই প্রশ্নটি কিন্তু আসছে। আমরা শুধু 3টি নির্বাচনের কথা বলি, বাট আপনি 2008 ভোটের যে কথা নির্বাচন, বলছেন, অর্থাৎ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত জনগণই এবং তাদের সুষ্ঠু নির্বাচন সরকার যদি নির্বাচিত হয়, করবে। জি অনেকগুলো সংকট কিন্তু আমাদের কেটে যাবে। জি নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু আনিস আলমগীর আপনার সঙ্গে কথা বলতে চাই। যে আপনার কাছে আমি একটু জানতে চাই যে ভোটের আগে বিভিন্ন সংস্থা বিভিন্ন জরিপ তাদের প্রকাশ করে, এই জরিপগুলো কি আসলে আপনার কাছে মনে হয় যেগুলো ন্যারেটিভ কোনো তৈরির জন্য নাকি বাস্তবসম্মত জরিপ? এরা কোনো ন্যারেটিভ তৈরির জন্য করে সেটা আমি বিশ্বাস করি না। এরা এগুলো তৈরি করে তাদের যে পয়সা হালাল করার জন্য। তারা কিছু পয়সা পায় এই সমস্ত কোম্পানিগুলো থেকে, যারা দেয়। যে কোম্পানির কথা বলা হচ্ছে এরা তো কয়দিন ধরে উদ্ভট কিছু রেজাল্ট দিয়েছিল। একটাতে বিএনপি জামাতকে উপরে তুলে, একটা বিএনপি কে নামায়, আওয়ামী লীগের অস্তিত্ব চলে যায়। আবার একটাতে দেখলাম 45% লোক মনে করে যে আওয়ামী লীগ যদি না আসে ইলেকশনে, এটা ইলেকশনই হবে না। তো এগুলো এক এক দিন এক একটা বানায় এরা। এবং কত লোকের কাছে সর্বোচ্চ 10-20 হাজার, 10,000 20,000 লোক হয় না না, না, এত লোকের কাছে যায় না, হ্যাঁ আরো কম। আরো কম। তো এগুলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে টাকা হাসিল করা, টাকাগুলো হালাল করা, এবং এই টাকার পেছনে যাদেরকে ওরা ফুলাইয়া ফাফায়া দেখাতে চায় তারা এর পেছনে ইনভেস্ট করে। তো এখানে তারা যে কারোর জন্য বিশেষ ন্যারেটিভ তৈরি করছে সেটা না। আমি মনে করি যে তারা এটা তৈরি করছে যে তাদের নিজস্ব মতলবে। এই মতলব কি সেটা নিশ্চয়ই জনগণ জানে। জি তবে কিছু লোকের মধ্যে তো এটা একটা প্রভাব পড়বেই। কিছু লোক তো মনে করে যে যেহেতু পত্রিকায় এসেছে, যেহেতু এটা জরিপ, তার মানে হচ্ছে যে এটা অনেক কিছু। কিন্তু জরিপটা কিভাবে কন্ডাক্ট হয়েছে, কয়জন লোক এটাতে জরিপে অংশ নিয়েছে, সেটা তো কঠিন ব্যাপার। যেমন এই যে গণভোটের কথা বলছেন আপনি, গণভোট হলো মনে করেন, হুম গণভোট হলো এই বিষয়গুলো নিয়ে। তো গণভোটে কতজন লোক অংশ নিল? গণভোটে যদি এটা কি নির্ধারিত আছে যে গণভোটে এত এত শতাংশ লোক ভোট দিতে হবে? আমরা অতীতেও দেখেছি গণভোট যেগুলো হয়েছে জিয়াউর রহমানের আমলে, এরশাদ আমলে, কিংবা বিএনপির 91-এ যেটা হয়েছে দ্বাদশ সংশোধনী নিয়ে। দ্বাদশ সংশোধনী কি ওটা ইয়ে নিয়ে আপনার সংসদের সংসদীয় সরকার সরকার পদ্ধতি নিয়ে। সরকার পদ্ধতি তো নিয়ে, হ্যাঁ হ্যাঁ, তো যেগুলো হয়েছে আপনি সেইগুলো যদি হিসাব করে যদি দেখেন, পরিসংখ্যান দেখেন, কত পার্সেন্ট লোক ভোট দিতে গিয়েছে। আপনি হয়তো এবং এটা দেখেছেন। থার্ডটায় বোধহয় প্রায় 40% লোক ভোট দিয়েছিল, এর বেশি দেয়নি কিন্তু। 91-এ 91-এ। রাইট রাইট। আচ্ছা। ওইটা তো আরো কম হয়েছে আমার ধারণা, কারণ ঢাকা শহরে সেদিন হাঁটু পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি নিজেই দেখেছি, আমি নিজে, কেউ বিশ্বাসই করবে না, আমি আজিমপুর মাঠে মাছ ধরেছি, যে কারণ ওই পুকুর থেকে মাছ বেরিয়ে এসেছিল ওই দিন। যাই হোক, তো যাই হোক, হ্যাঁ এগুলো এখন খুব যেটা বেশি বলতে একটা তার চাচ্ছি মানে সেটা, প্রভাব ফেলে না এই গণভোটগুলো, মানে জাতীয় নির্বাচন গণভোটগুলো যেভাবে প্রভাব ফেলে গণভোট আসলে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি, গণভোটগুলো একটা ভুয়া। কারণ সেখানে যে 98% 99% ভোট হয়, সেটা কার মধ্যে? মনে করেন আমরা 10,000 লোক ভোট দিলাম, ওই 10,000-এর মধ্যে এই না কত পার্সেন্ট এটা হ্যাঁ ভোট দিয়েছে আর কত পার্সেন্ট না ভোট দিয়েছে, সেটাই হচ্ছে হিসাব। কিন্তু আমাদের ভোটার হচ্ছে মনে করেন 1 লক্ষ। তো 1 লক্ষের মধ্যে যদি 10,000 দিয়ে ভোট দিয়ে আসে, এবং 10,000-এর মধ্যে যদি আপনি 99% হয়ে থাকে যে হ্যাঁ এর পক্ষে, তাতে তো মনে হয় না যে এটা 99, দেশের 99% লোক এটা হ্যাঁ এর পক্ষে বলছে। এটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখানে যদি নির্ধারিত হতো
যে এই অন্তত 51% যদি ভোটার না হয় তাহলে এটাকে ভোট বলে গণ্য করা হবে না। সেটা দিক, তারা তো সেটা নির্ধারণ করছে না। তারা যদি সেটা দিয়ে দেয় তাহলে বোঝা যাবে যে কত ধানে কত চাল। গণভোট মানে একটা গৌণ ভোট, এটাতে কেউ পাত্তা দেয় না। তো এরকম একটা ভোট করা হয় এই জন্য যে সরকার চায় তার বিশেষ বিশেষ কিছু খায়েশ আছে, সেটা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে এটা জায়েজ করবে। জি, আচ্ছা, আমি একটু এই পিআর এর বিষয়। বিষয়ে আসতে চাই। আপনার কাছে মনে হয় যে পিআর এর বিষয়টা আসলেই খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে, জামায়াত যেটা খুব করে চাচ্ছে? পিআর কমপ্লিটলি অপ্রাসঙ্গিক। আমি এর আগে ভেবেছিলাম যে এটা বোধহয় আমাদের কোনো কাজে আসবে, আমি এটার পক্ষেও বলেছিলাম এই যে আমাদের 5 আগস্টের পর। কিন্তু এখন যেটা দেখছি এত জটিল প্রক্রিয়া এটা করা হচ্ছে। এই যে ইসরায়েল মনে করেন, একটা উদাহরণ দিই আপনাকে, ইসরায়েলে কিন্তু এই পিআর পদ্ধতি আছে এবং ইসরায়েলে 2-4 দিন পর পরই সরকার পরিবর্তন হয়। এ কেন হয় জানেন? কারণ এই যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র উগ্রবাদী কতগুলো মানে আছে যারা মুসলমানদেরকে হত্যা করতে চায়, মুসলমানদের অস্তিত্ব রাখতে চায় না, গাজা ফিলিস্তিনে বিশ্বাস করে না, এই দলগুলো তাদের এখানে এই যে পিআর পদ্ধতির কারণে তারাও সংসদে যেতে পারে এবং এই 2-4টা ভোট যে আছে তারা কিন্তু সরকার পরিবর্তন করে দিতে পারে। তার মানে একটা এই অস্থিরতা থেকে যায়, তাই তো? নেতানিয়াহু যে এত বড় মানে ভূমিকায় এত বড় নেতিবাচক ভূমিকা অবতীর্ণ হয়েছে শুধুমাত্র পিআর পদ্ধতির কারণে, কারণ তার সরকার টিকিয়ে রাখতে হবে। তো জি। সরকার টিকিয়ে তার রাখতে মানে হলে কি অনেক হবে? দেশেরই এই ধরনের আসলে বিভিন্ন রকমের উদাহরণ চরম রয়েছে। আমাদের আসলে উগ্রবাদী সময় স্বল্পতার দলগুলোর কারণে সঙ্গে তাকে পুরোপুরি আপোষ আলোচনা করতে করা হয়। গেল না। সময় থাকলে নিশ্চয়ই আমরা আলোচনা করতাম। ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।